ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু পরীক্ষা তোমাদের খুব কাছাকাছি এসে পড়েছে, সবাই মনে হয় কিছুটা টেনশানে আছো। পরীক্ষা আসলে টেনশানটা হওয়া খুবই স্বাভাবিক, এটা সবারই হয়। যত ভালো স্টুডেন্ট হোক না কেন, যত প্রতিষ্ঠিত মানুষ তোমরা দেখে থাকো না কেন, সবাই পরীক্ষা আসলে একটু তাদের নার্ভাসনেস এসে পড়ে, তারা দুর্বলতা বোধ করে। তো যাই হোক, আশা করি তোমাদের সব কিছু ভালো হবে। তো যতটুকু এই ক্ষুদ্র সময়ে তোমাদেরকে এগিয়ে নিতে পারি, ততটুকুই মনে করব যে আমি কিছুটা হলেও তোমাদের সাহায্য করতে পেরেছি পরীক্ষার আগে। আমরা দেখে থাকি যে পরীক্ষার হলে যে সমস্যাগুলো হয়, যেমন তোমার দেখা গেল কোশ্চেন পড়েছে সবই কমন, তখন তোমার কোন কোশ্চেন সিলেকশনটা একটু সতর্কতার সাথে করতে হবে। যেমন ক, খ, গ, ঘ 4টা পার্ট থাকে একটা কোশ্চেনের। সেই দেখা যায় যে তুমি একটু ক, খ দেখেই বা গ দেখেই শুরু করে দিলে, ঘটা ভালো হলো না, কিন্তু তখন তোমাকে একটু ভালো করেই বিচার বিশ্লেষণ করে আনসার শুরু করতে হবে। ভুলে গেলে সেটা চলবে না এটা। আর পরীক্ষার হলে যথা টাইমে পৌঁছাতে হবে তোমাকে। পরীক্ষার হলে যদি যথা টাইমে পৌঁছাতে না পারো, তখন তোমার মধ্যে একটা টেনশন কাজ করবে, যে টেনশনটা পরীক্ষার শুরুতে তোমাকে একটু বিক্ষিপ্ত অবস্থা রাখতে পারে। তো পরীক্ষার হলে যথা টাইমে উপস্থিত হবা, সেটাই আমার কাম্য। সবারই পরীক্ষা ভালো হবে আশা করি। তো আমরা দেখি, আজকে আমরা তোমাদের সাথে আলাপ করব যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বিভিন্ন দিকগুলো একটু দেখার চেষ্টা করব। 1-2 ঘন্টায় আমরা এতটা ডিটেইল কিছু আলাপ করতে পারবো না, তারপরেও যতটুকু তোমাদের সামনে তুলে ধরবো সেটুকু তোমাদের উপকারে লাগবে বলে আশা করি। তো আমাদের পদার্থবিজ্ঞানে হলো 10টা চ্যাপ্টার, তোমরা জানো ফার্স্ট পার্টে। আরেকটা কথা বলে রাখি, এই 2 বছর এই 10টা 20টা 21টা মোট। সেকেন্ড পেপারে তোমার 11টা, ফার্স্ট পেপারে 10টা। এই 21টা চ্যাপ্টার একসাথে টেনে নেওয়া 2 বছর আসলে খুব কঠিন কাজ। আর পদার্থবিজ্ঞানের কোর্সটা অনেকটা ইনফাইনাইট হয়ে গিয়েছে, মানে এর যে এত পরিমাণে থিওরি, এত অঙ্ক, এত ধরনের এর সংজ্ঞা, ছোট কোশ্চেন, কোর্সটাকে অনেকটা আনলিমিটেড করে ফেলেছে আমরা ফিজিক্সের শিক্ষকরা এবং সব কিছু মিলে। তো যা হোক, এর মধ্য দিয়েও তোমাকে এগিয়ে যেতে হবে। তো প্রথম পত্রের যে 10টা চ্যাপ্টার, তার মধ্যে প্রথম অধ্যায়টা আমাদের, তোমরা জানো যে ওটা সিকিউ ওখান থেকে আসে না, এমসিকিউর জন্য তোমরা একটু রেডি থেকো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম থাকলো আর বাকি 9টা। এই 9টা চ্যাপ্টারের মধ্যে তোমার 8টা কোশ্চেন হবে, 8টা সিকিউ কোশ্চেন হবে, তোমাকে আনসার করতে হবে 5টা। তো সেই জন্য এই 8টা কোশ্চেন অনেক বড় ধরনের একটা অপশন অবশ্যই তোমার জন্য। এর থেকে তোমার বুদ্ধিমত্তা দিয়ে তোমাকে সিলেক্ট করে নিতে হবে আসলে তুমি কোন 5টাকে তুমি সঠিকভাবে উত্তর করবা। তো প্রথমে তোমার চ্যাপ্টারগুলোর একটু নাম লিখে দিচ্ছি, তারপর একটা একটা করে আমরা সেগুলো একটু দেখব, সেখানে জটিল কিছু আছে কিনা, তোমাদের সেই জটিলতাগুলো একটু নিরসন করতে পারি কিনা। তো প্রথম চ্যাপ্টারগুলো, দ্বিতীয় অধ্যায়। এই ভেক্টরের সব জায়গার থেকে তো আর সিকিউ করা যায় না। সিকিউ করার জন্য, ক্রিয়েটিভ কোশ্চেন করার জন্য বিশেষ বিশেষ থাকে, স্পট থাকে। যেমন ধরো, এর আছে ভেক্টর যোজন এবং ভেক্টর বিভাজন। ভেক্টর যোজন এবং ভেক্টর বিভাজন এই টপিকের উপর দিয়ে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তারপর তোমার দ্বিতীয় আছে, প্রথম টপিকটা হলো ভেক্টর যোগ, ভেক্টর রাশির যোগ। এবং ভেক্টর বিভাজন। এখান থেকে যে কোশ্চেন আসতে পারে তোমার,
সেগুলো হলো ওই নদী পার হওয়ার বিভিন্ন সময়, তারপর সময় নির্ণয়, নদী পার হতে কত সময় লাগবে, এরপর নদীর প্রস্থ কত, লব্ধি বেগ কত, স্রোতের সাথে কত কোণে কত বেগে তাকে নদী পাড়ি দিতে হচ্ছে ইত্যাদি বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। ওই লন্ডোলা, টানা, ঠেলা এগুলোর উপর দিয়ে কোশ্চেন আসতে পারে। তারপর এখানে কিছু অনুধাবন কোশ্চেন আছে, যে যেমন একটা বেসিক কোশ্চেন, এরোপ্লেন চলা আর পাখির আকাশে ওড়ার মধ্যে এর কোনো পার্থক্য আছে কিনা, তারপর রকেটের চলা আর পাখির আকাশে ওড়া এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই ধরনের কিছু অনুধাবন কোশ্চেন এখান থেকে হতে পারে। 2 নম্বরের স্পটটি হলো তোমার ভেক্টর রাশির গুণ পদ্ধতি। ভেক্টর রাশির গুণন পদ্ধতি। এখানে তোমরা জানো যে ভেক্টর রাশির গুণন 2 ধরনের, স্কেলার গুণন আর ভেক্টর গুণন। স্কেলার গুণন আর ভেক্টর গুণন মিলে তোমার এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। 1-2 ভেক্টর দিয়ে তার মধ্যে কোণ বের করতে বলল, লম্ব ভেক্টর দেখাতে বলল, বা সমান্তরাল ভেক্টর বের করতে বলল, 2 সামান্তরিকের 2 কর্ণ দিয়ে সেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলল। এগুলো বিভিন্ন ধরনের কোশ্চেন ভেক্টর রাশির গুণন পদ্ধতি থেকে হতে পারে। 3 নাম্বার ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস এখান থেকে এখানে মূলত আমরা আলোচনা করে থাকি ওই গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই 3টা রাশি, এই 3টা রাশির উপর দিয়েও একটা ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে দেখা যায় ক্রিয়েটিভ কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম থাকে, কিন্তু তারপরেও আসতে পারে। এই গেল ভেক্টরের তোমার আউটলাইনগুলো, যে যার উপর ভিত্তি করে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। এছাড়া দ্বিতীয় অধ্যায়ে যদি দেখো, তৃতীয় অধ্যায়ে আমাদের গতিবিদ্যা, ডাইনামিক্স বা গতিবিদ্যা, এই গতিবিদ্যা তোমার এখানে ওই রকম কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোর থেকে কোশ্চেন আসতে পারে। যেমন তোমরা 9-10-এ পড়েছো ওই গতি বিষয়ক সাধারণ যে ধারণাগুলো, যেমন গতির সমীকরণগুলো, যে s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস টি টি এইচ ইকুয়াল টু ইউ প্লাস 2t মাইনাস 1/2 ইন্টু টি, এই যে সমীকরণগুলো পড়েছে, এর থেকে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন। আর এই ধরনের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আসার সম্ভাবনা এখানে কম। দ্বিতীয় ক্ষেত্রে আসে তোমার ইম্পর্টেন্ট একটা দিক, সেটা হলো গ্রাফের সাহায্যে। গ্রাফ থেকে, গ্রাফ দিয়ে, গ্রাফ পদ্ধতি। এখানে তোমার জানো যে তুমি বেগ বনাম সময় লেখচিত্র আছে, তারপর অবস্থান বনাম সময় লেখ আছে, এই সমস্ত লেখচিত্র থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তো ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে 2 ধরনের আসতে পারে। একটা হলো গ্রাফ এঁকে দিয়ে তার থেকে তোমার তথ্য নিয়ে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেনের উত্তর দিতে হবে, গ এবং ঘয়ের, অথবা তোমাকে তথ্য দিয়ে দিল, সেই তথ্য অবলম্বনে তোমাকে বলা হলো গ্রাফ আঁকো, গ্রাফ এঁকে সেখান থেকে অন্যান্য প্রশ্নের উত্তর দাও। এটা আরেকটা ধরনের। তো 2 ভাবে এখানে কোশ্চেন আসতে পারে। আবারও একটু বলি যে প্রথম তোমার আসতে পারে হলো একটা গ্রাফ তোমাকে উদ্দীপক হিসাবে দিয়ে দিল, তুমি সেই উদ্দীপক থেকে তোমাকে কোশ্চেন করা হলো যে এখান থেকে ত্বরণ কত, অথবা এখান থেকে বেগ কত, অথবা তোমাকে বলল যে
তুমি ত্বরণ বনাম, আমি বেগ বনাম সময় লেখচিত্রটি দিয়েছি, তুমি ত্বরণ বনাম সময় লেখচিত্রটি এঁকে দেখাও। এই ত্বরণ বনাম সময় লেখচিত্র অনেক সময় আমরা পারি না, আমি সময় পেলে একটু দেখিয়ে দেব ত্বরণ বনাম সময় লেখচিত্র কিভাবে আঁকতে হয়। তো একটা মনে হয় এই গ্রাফের একটা অঙ্ক তোমাদের দেখানো যেতে পারে যে কি ধরনের গ্রাফ থেকে কিভাবে দেয়। গ্রাফের দুটো অঙ্ক আমি চেষ্টা করব তোমাদের দেখাতে। একটা বিশেষ একটা প্রবলেম সিকিউ আকারে তোমাদের দেখাবো, সেটা দেখলে তোমার কিছু প্রয়োজনে কাজে লাগতে পারে। লক্ষ্য করো, এদিকে নিয়েছি সময় সেকেন্ডে, আর এদিকে বেগ। টু সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12, 14, 16, 18, 10, 20, 14, 5, 10, 15, 20। এদিকে সময় সেকেন্ডে দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2 সেকেন্ড করে ইন্টারভেলে নিয়েছি, 18 সেকেন্ড পর্যন্ত দেখিয়েছি। আর এদিকে আছে 5 মিটার পার সেকেন্ড। তো তোমাকে চিত্রে আমি একটা গ্রাফ দেখিয়েছি, এই গ্রাফ থেকে 2টি বা 3টি কোশ্চেন দেব, দেখো এই কোশ্চেনগুলো পারা যায় কিনা। প্রথম 1 নম্বর কোশ্চেন, বস্তুটি দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দুই, বস্তুটি 2 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। বস্তুটি 2 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল। বস্তুটির গতিকালে সর্বোচ্চ ত্বরণ কোন অংশে। চার, বস্তুটির ক্ষেত্রে ত্বরণ
আঁকো। এ ধরনের বহুবিধ কোশ্চেন একটা গ্রাফ দিয়ে তোমাকে দেওয়া হতে পারে। তোমার গ্রাফটাকে ভালো করে দেখে এই কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে উত্তর লিখতে হবে। এতগুলো তো আর থাকবে না, তোমার জন্য থাকবে 2টা। তো লক্ষ্য করো, মোট অতিক্রান্ত দূরত্ব তোমরা এই গ্রাফের ক্ষেত্রফল সবাই পারবা, কোনো আমার মনে হয় এখানে কোনো সমস্যা থাকার কথা না। কারো 2 সেকেন্ড থেকে 12 সেকেন্ড, এই 2 সেকেন্ড থেকে এখান থেকে ড্র করে ফেলবা 5 আর 2 থেকে করে তার 12 সেকেন্ড এখানে আর একটা দাগ দিয়ে নেবা। যেমন ধরো যে আমি যদি রেড পেন ইউজ করি তাহলে বোঝা যাচ্ছে ঠিকভাবে, এটা 5 মনে করো, বেগটা 5 ছিল 2, আর এখানে 12 নাও। এই ক্ষেত্রটার ক্ষেত্রফল এখান থেকে নাম দিয়ে নিতে পারো তুমি। এখানে ABCD তো চলে গেছে, তাহলে ই প্রাইম তো, আর এখান থেকে নিলে এফ প্রাইম। তাহলে তোমার এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ ই প্রাইম, EAB F প্রাইম, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয়ই বের করতে পারবা। তোমরা শিখেছো যে কিভাবে ক্ষেত্রফল থেকে দূরত্ব বের করা যায়। কোনো সময় ত্রিভুজ হয়, কখনো আয়তক্ষেত্র, কখনো বর্গক্ষেত্র, বা কখনো ট্রাপিজিয়াম ইত্যাদি, সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদের শেখা আছে। সুতরাং এই বিষয়ে আলাপ করা আমার মনে হয় প্রয়োজন হবে না, তোমরা পারবে। কিন্তু শেষে কোন অংশে ত্বরণ সর্বোচ্চ হয়েছিল লক্ষ্য করো। এই অংশের আদি বেগ 0, শেষ বেগ 20, তাহলে বেগের পরিবর্তন 20 - 0, কিন্তু এখান থেকে এখানে যেতে সময় লেগেছে 8 সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ, এই ওয়ে অংশে ত্বরণ A1, ওয়ে অংশের ত্বরণ তুমি পেয়ে যাচ্ছ A1 ইকুয়াল টু এই শেষ বেগ 20, আদি বেগ 0, 20 - 0, আর এখানে যেতে 8 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 20 / 8 হলো কত? 2.5 নাকি 2.5 মিটার পার সেকেন্ড। তারপর দেখো এর থেকে বিতে এলো 2 সেকেন্ডে, এখানে বেগ কমে গেল। তো AB অংশের ত্বরণ কি হলো? AB অংশের ত্বরণ A2 সমান হয়ে গেল তোমার, লক্ষ্য করো এখানে আদি বেগ ছিল কত? 20, আর শেষ বেগ কত? 10, তাহলে 10 - 20 বাই কত সেকেন্ড? 2 সেকেন্ড। 8 থেকে 10 2 সেকেন্ড ইন্টারভেলে, তাহলে এখানে হলো -5 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার, সরি এখানে সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বিসি অংশে সমবেগে চলে, দেখেই বুঝতে পারো এটা সমবেগে চলে। তাহলে বিসি অংশের ত্বরণ 0, A3 ইকুয়াল টু 0, এখানে কোনো বেগের পরিবর্তন নেই। সিডি অংশের ত্বরণ কতটুকু হবে? A4 সমান, এখানে আদি বেগ কত ছিল? 10 ছিল, এই যে 10 মার্ক করা আছে 10, শেষ বেগ 0, শেষ বেগ 0 আর আদি বেগ 10, তাহলে আর কত টাইমে হচ্ছে? 4, তাহলে এখানে -2.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম? ওয়ে অংশের ত্বরণ হলো 2.5 মিটার পার সেকেন্ড, AB অংশের ত্বরণ হলো -5 মিটার পার সেকেন্ড, BC অংশে 0, CD অংশে হলো -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে ত্বরণের ভেরিয়েশনটা দেখলে তোমার কি মনে হয়েছে যে এই অংশেই ত্বরণ সর্বোচ্চ হয়েছে? না, আসলে ত্বরণ সর্বোচ্চ হয়েছে এখানে, এই AB অংশে। সে মন্দ হোক, ত্বরণ তো একই, একটা দিক অপোজিট আরেকটার দিকের, কিন্তু এখানে শুধুমাত্র তোমার এই নেগেটিভটা বোঝাচ্ছে ত্বরণটা বিপরীত দিকে হচ্ছে, নেগেটিভ। তাহলে অ্যাবসলিউট মান হচ্ছে এখানে বেশি, তার মানে AB অংশেই সে বেশি ত্বরণ প্রাপ্ত হয়েছে। ওটা তুমি কমেন্ট করে দিলে মাইনাস সাইন কিন্তু নির্দেশ করে না, পরম মানটা এখানেই বেশি। তো গেল। এবার তোমাকে লাস্ট কোশ্চেনটা, অনেক সময় এই পর্যন্ত আমরা আসি না, এই ত্বরণ বনাম সময় লেখচিত্র, এই লেখচিত্রটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটার জন্য আমি এই কাজগুলো করেছি, এগুলো 9-10 ধারণা দিয়েও তুমি বের করতে পারো, কিন্তু
এবার যে কাজটি করা হচ্ছে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। কখনো যদি ত্বরণ বনাম সময় লেখচিত্র তোমার পরীক্ষায় আসে, তাহলে তুমি তখন এই ধারণা থেকে আঁকতে পারবা আশা করি। এদিকে আমরা নিয়েছি সময়, আর এদিকে নিয়েছি আমরা ত্বরণে নিয়েছি এদিকে। তো ত্বরণের আমাদের সর্বোচ্চ মান কত? নিচের দিকে, এদিকে 5 আর এদিকে 2.5। এটাকে মনে করো তুমি এদিকে 2.5, এটা 5, এই এতটুকু। আর এদিকে এটা -2.5, এদিকে হলো 5। এর বেশি আমাদের যাওয়ার প্রয়োজন নেই। আর স্কেলিংটা ঠিক এটার মতো ঠিক রেখে করে গেলাম। একই লাইনে আমি লাইন দিয়েছি, দেখো একই স্ট্রেট লাইন রাখার চেষ্টা করেছি যাতে সহজে কাজটা আমরা করতে পারি। এটা 8, তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। তো লক্ষ্য করো, তোমার এই ডেটা থেকে লক্ষ্য করো, এখানে A1 কত পর্যন্ত A1 ত্বরণ ছিল? OA পর্যন্ত, তার মানে 8 সেকেন্ড পর্যন্ত। তাহলে 8 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটুকু হলো প্রথম অংশের জন্য ত্বরণ বনাম সময় লেখচিত্র। দ্বিতীয়টায় দেখো কত দূর সে নেমেছে, ত্বরণ কত, মন্দন কতটুকু হয়েছে। এতটুকু হলো তার এই মন্দনের লেখচিত্রটা। তারপর এখানে যাবে তার সমবেগে যাচ্ছে 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত। 10 থেকে 14, এটা ছিল 10। এটা একটু হলো সেই সমবেগের ত্বরণ বনাম সময় লেখচিত্র। পরে আবার নেগেটিভ, কত নেগেটিভ? 2.5 পর্যন্ত। 2.5। এই যে লাল কালি দিয়ে যে দাগগুলো দিয়েছি আমি এখান থেকে এই পর্যন্ত, এই যে গেল এইটুকু হলো তোমার ওই এই লেখচিত্রগুলোই সামগ্রিকভাবে তোমার ত্বরণ বনাম সময় লেখচিত্র। সুতরাং তুমি এই গ্রাফ থেকে জেনে গেলে এটুক ত্বরণ বনাম সময় লেখচিত্র কিভাবে আঁকা হয়। তো এই ধরনের গ্রাফ, এই তথ্যগুলো নিয়ে তোমার পরীক্ষায় আসতে পারে। আরেকটা দেখো, যেখানে তথ্য দেয়া থাকে তোমাকে গ্রাফ আঁকতে হয়, তার একটা এক্সাম্পল দিয়ে এটা ছাড়বো, এই গ্রাফের অংশটুকু। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি এই ত্বরণ বনাম সময় লেখাটা এঁকেছি। এই গ্রাফ সম্পর্কিত দ্বিতীয় একটি কোশ্চেন তোমাদের বলছি। এই ক্ষেত্রে ওর অপোজিট ঠিক, তোমাকে কিছু তথ্য দেওয়া আছে, ওই তথ্য অবলম্বনে তোমাকে একটা গ্রাফ আঁকতে হবে। ওই গ্রাফটা থেকে তোমার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেই তথ্যগুলো আমি লিখে দিচ্ছি এখানে। সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন, এটা উদ্দীপক। একটি ট্রেন এইটি কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে। একটি
একটি গাড়ি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলছে, যার সর্বোচ্চ বেগ 80 কিলোমিটার পার আওয়ার হতে পারে। এটা তোমার উদ্দীপক। দেখলে উদ্দীপকে লেখা আছে একটা ট্রেন, সে 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, আর একটা প্রাইভেট কার মনে করো, সে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলছে। তার আবার একটা শর্ত দেয়া আছে, এই গাড়িটার সর্বোচ্চ বেগ 80 কিলোমিটার পার আওয়ার হতে পারে, এর বেশি বেগ তার হতে পারে না। এই এখন তোমার কোশ্চেনগুলো দেখো। 1 নাম্বার কোশ্চেনটা, একই লেখচিত্রে ট্রেন ও গাড়ির ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র আঁকো। সময় লেখচিত্র আঁকো। 2, একটি নির্দিষ্ট সময় পরে ট্রেন ও গাড়ির অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তিন নাম্বার কোশ্চেনটা দেখো, গাড়ির ক্ষেত্রে যদি নতুন কোনো ত্বরণ বিবেচনা করা হয় তবে দূরত্বের পূর্বে পাওয়া সম্পর্কের কোনো পরিবর্তন হবে কি? এই কোশ্চেনটা দেখে একটু প্রথমে তোমার ঝামেলা মনে হতে পারে, কিন্তু তুমি যদি ধীর স্থিরভাবে মন দিয়ে পড়ো তাহলে দেখবা তোমার জানার মধ্যেই আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো একটু পরীক্ষার্থীদের একটু ঝামেলার মধ্যে ফেলে দেয় পরীক্ষার হলে, যে আসলে সে কি করবে বুঝে উঠতে পারে না শুরুতেই। তো কোশ্চেনগুলো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, আমি কোশ্চেনগুলো মুছে ফেলবো। তো কোশ্চেনগুলো মনে রেখো। এখানে আমি ছবিটা আঁকবো, আমার বোর্ডে জায়গা কম, সেই কারণে এখানে একটু পরিষ্কার করে এখানে প্রথম কোশ্চেনটা হলো একই লেখচিত্রে ট্রেন ও গাড়ির ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্র আমরা আঁকবো। তো দুটোর একটা হচ্ছে সুষম বেগে চলছে আর একটা হলো ত্বরণে চলছে, ওইটুকু খেয়াল করতে হবে। আর পরে অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক, আর তারপর নতুন কোনো ত্বরণ যদি তুমি গাড়ির ক্ষেত্রে ভাবো
তাহলে ওই দূরত্বের আগে যে সম্পর্কটা এখানে পাবা 2-এ, সেই দূরত্বের সম্পর্কের কোনো পরিবর্তন আসবে কিনা। ওকে, তাহলে দেখি কিভাবে এই গ্রাফটা আঁকা যায়। এদিকে নিলাম আমরা বেগ ভি, ভি অবশ্যই নিলাম কিলোমিটার পার আওয়ারে, আমার ওখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তো কিলোমিটার পার আওয়ারেই রাখলাম। আর এদিকে নিলাম আমরা সময়, সময় আওয়ারে নিলাম। তো মনে করো এটা 20 20 20 20, তাহলে 20 করে 40 60 80 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে। জাস্ট দিস ওয়ান, দিস ইজ দ্য গ্রাফ অফ ট্রেন। ট্রেন যে চলছে 80 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে, তাহলে এটাই তার লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র। ট্রেনের লেখচিত্র হয়ে গেল। দেখো কত সহজে তুমি কাজটা করে ফেললে। ট্রেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এবার তুমি এটা দেখেছো যে গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, যার সর্বোচ্চ বেগ কত হতে পারবে? 80 কিলোমিটার পার আওয়ার হতে পারবে। তাহলে তোমার এই লাইনটা আদি বেগ 0, শেষ বেগ 80, এর বেশি তার হতে পারবে না। আর এই গ্রাফটা তাহলে কার জন্য প্রযোজ্য হবে? এই গ্রাফটা প্রযোজ্য হবে তোমার গাড়ির ক্ষেত্রে, প্রাইভেট কারের ক্ষেত্রে। তোমার 1 নম্বর কোশ্চেনের উত্তর তুমি পেয়ে গেলে, দুটো গ্রাফই তুমি এঁকে দিয়েছো। 2 নম্বর প্রশ্নের উত্তর যে এদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে তুমি এখান থেকে লম্ব টেনে দাও, নাম দিয়ে দাও ও এ বি সি। এই ও এ বি সি, এই যে ক্ষেত্রটা, আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি হলো তোমার প্রথম ট্রেনের অতিক্রান্ত দূরত্ব। লেখো ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান হলো S1 দিয়ে ইন্ডিকেট করো ও এ সি, ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল এটা তুমি পেয়ে গেলে। আর গাড়ির অতিক্রান্ত দূরত্ব S2 কত হবে? ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দেখেই বোঝা যাচ্ছে যে গাড়ি এই দূরত্বটুকু অতিক্রম করেছে, ত্রিভুজের ক্ষেত্রফল। তা যদি হয় তাহলে S1 S2 সমান, দেখো ওই চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু তুমি লিখতে পারো ও এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ইন্টু এস লেখা যায় S1। তাহলে তুমি S1 এবং S2 এর মধ্যে সম্পর্কটা পেয়ে গেলে, অর্থাৎ গাড়ি এবং ট্রেনের মধ্যে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক পেয়ে গেলে। ট্রেন গাড়ির দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? এই সম্পর্ক থেকে বোঝা যায়। তাহলে দ্বিতীয় কোশ্চেনের উত্তর শেষ হয়ে গেল। তৃতীয় কোশ্চেনটি ছিল, যদি তুমি এই গাড়ির ক্ষেত্রে নতুন কোনো ত্বরণ ভাবো, ত্বরণ তো কারে কয়? এই যে ঢাল, যে যদি ত্বরণ বাড়ে তাহলে ঢালের মান বাড়বে, ত্বরণ যদি কমে তাহলে ঢালের মান কমবে, অর্থাৎ এই কোণের মানটা কমবে, ট্যান থিটা কমবে। তো তুমি বাড়াতেও পারো, এই লেখচিত্রের ঢাল তুমি কমও বিবেচনা করতে পারো, যে কোনো একটা বিবেচনা করতে পারো, হয় ঢালের বৃদ্ধি অথবা ঢালের হ্রাস। তো ধরো ঢালের বৃদ্ধি আমরা ধরলাম, ত্বরণ বাড়লো, তাহলে এই ত্বরণ বাড়লেই যে ঢালটা বেড়ে গেল, তো তখন তোমার এখানে লম্ব টেনে দিলে এইটা হলো বি প্রাইম, এটা হলো সি প্রাইম। তাহলে দেখো ওই গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এবারে কি হচ্ছে? গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, গাড়ি না ট্রেনের ক্ষেত্রে কি হচ্ছে? ট্রেনের ক্ষেত্রে
S2 প্রাইম বলো এবার। S2 প্রাইম কোন ক্ষেত্রের ক্ষেত্রফল? ও এ বি প্রাইম সি প্রাইম, ও এ বি প্রাইম সি প্রাইম ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার প্রাইভেট কারের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে? S2 প্রাইম দিছো তো, S1 সরি ওটা S1 প্রাইম ছিল আমাদের, S1 প্রাইম, এবার দাও S2 প্রাইম। S2 প্রাইমে কি হচ্ছে? ও বি প্রাইম সি প্রাইম ত্রিভুজের ক্ষেত্রফল, ও বি প্রাইম সি প্রাইম ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল তো এটার অর্ধেক, তাহলে হাফ বলো S1 প্রাইম, হাফ ইন্টু S1 প্রাইম। তাহলে দেখো এই অ্যানালাইসিস থেকে তুমি কি বুঝতে পারো? যে আসলে সম্পর্কের কোনো পরিবর্তন হয় না। ত্বরণ তুমি হ্রাস করো বা বৃদ্ধি করো, এতে সম্পর্কের তেমন কোনো মোটেই চেঞ্জ হয় না। হ্রাস করলেও একই, ত্বরণ যদি কমাও তাও একই কথা। তো ঠিক আছে, এই গেল গ্রাফের অঙ্কে। এখানে আর একটা অংশ থাকে ইম্পর্টেন্ট, সেটা হলো প্রজেক্টাইল। প্রজেক্টাইল বা প্রক্ষেপক। প্রক্ষেপকের মধ্যে বিভিন্ন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, বিভিন্ন ধরনের কোশ্চেন এখানে আসে। যেমন ধরো প্রজেক্টাইলের একটা স্ট্যান্ডার্ড প্রজেক্টাইল আঁকি, তারপর তোমাকে বলি। প্রক্ষেপক তো প্রক্ষেপকের ক্ষেত্রে ইউজুয়ালি চার ধরনের প্রক্ষেপক আমরা তোমাদেরকে শিখিয়ে থাকি। এটা একেবারে সাধারণ স্ট্যান্ডার্ড প্রজেক্টাইল, তো ভূমির থেকে নিক্ষেপ করছো, ভূমিতে এসে পড়ছে। আর একটা হলো এরকম, তুমি ভূমির সমান্তরালে নিক্ষেপ করছো, ভূমিতে এসে পড়ছে, 2 নাম্বার। এবার তোমার 3 নাম্বারে যাবে এইটা একটা, অর্থাৎ তুমি ভূমির থেকে উপরে উঠে ভূমির সাথে অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করবে, এরকম ধরনের প্রজেক্টাইল। 3 নাম্বার গেল, এটা 1, এটা 2, এটা 3। আর একটা আছে তোমার, তুমি ভূমির থেকে উপরে উঠলে, একটা স্টেজের পরে উঠলে, টাওয়ারের উপরে উঠলে, তারপর তার সাথে একটা কোণ করে নিক্ষেপ করলে, এরকম। এটা 4, এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 4। এই 4 ধরনের প্রজেক্টাইলের উপরে এই কোণটা নেগেটিভ হয়ে থাকে, থিটা কোণ। তো এই 4 ধরনের প্রজেক্টাইল আমাদের আছে। এর উপরে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। তোমাদের যদি কোশ্চেন থাকে তাহলে আমরা পরে কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব। এটা তো একেবারে স্বাভাবিক। এই সময় সাধারণ প্রজেক্টাইল, এর ক্ষেত্রে শক্তির নিত্যতা বিধি পালিত হয়। এই নিক্ষেপণ কোণ, এখানে ভূমিতে আঘাত করে যে কোণ সমান হয়, এখানকার বেগ সমান হয়। বিভিন্ন তথ্য, সবচেয়ে কম বেগ এখানে প্রাপ্ত হয়, সব থেকে বেশি বেগ তার প্রক্ষেপকের সময় থাকে, সব থেকে বেশি বেগ আবার যখন ভূমিতে আঘাত করে তখন হয়। এভাবে প্রক্ষেপকের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তোমার এখানে অনুধাবন কোশ্চেন আসতে পারে প্রক্ষেপকের গতিপথের কোন বিন্দুতে তোমার গতিশক্তি সবচেয়ে বেশি হয় বা বেগ সবচেয়ে বেশি হয়, কোন বিন্দুতে বিভব শক্তি সবচেয়ে বেশি হয়, ইত্যাদি বিভিন্ন ধরনের তোমার কোশ্চেন হতে পারে। তো তারপর তোমার বিভিন্ন বিচরণ কাল, তারপর ভূমিতে কত কোণে আঘাত করলো, ভূমিতে কত বেগে আঘাত করলো, গতিশক্তি, আর গতিশক্তি কোথাও কম বেশি হলো কিনা, কোন গতিশক্তির নিত্যতা বিধি পালিত হয় কিনা, বিভিন্ন রকমের কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো এরপরে এর অন্য অংশ থাকে ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি থেকে আমরা তেমন কোনো কোশ্চেন দেখি না ইউজুয়ালি আসতে। ঘূর্ণন গতিটা তোমার ওই যে
চতুর্থ অধ্যায়ে কেন্দ্রমুখী বল বা অন্য কোনো বল, ওই নিউটনীয় গতিবিদ্যায় যে সাধারণ বল, কেন্দ্রমুখী বল ইত্যাদির মধ্যে ওই ঘূর্ণন গতিটুকু আলোচনা করা হয়ে থাকে ইউজুয়ালি। সুতরাং এখানে এই দুটো অংশই তোমার মেইন, দুটো অংশ মেইন। একটা হলো গ্রাফের বিভিন্ন প্রবলেম, আর একটা হলো প্রক্ষেপকের বিভিন্ন প্রবলেম। তো এই দুটো অংশের পরে জোর দিও এখান থেকে। আর এছাড়া যদি আসে তাহলে তোমার ওই 9-10-এর কোশ্চেন, 9-10 থেকে যেরকম পড়ে এসছো, ওই যে বিভিন্ন বস্তুর গতি, ওইগুলোই। এবার আমরা যাই চতুর্থ অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে মোটামুটি তোমাদের একটা গাইডলাইন দিলাম, চতুর্থ অধ্যায়ে যাই। আমাদের তোমরা জানো খুব অল্প সময় আমাদের হাতে, অল্প সময় না হলে প্রক্ষেপ সম্পর্কে ডিটেইল তোমাদের বলতে পারতাম, কিন্তু সেই সুযোগটা হলো না। তো তথাপিও তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এই অ্যাবাউট দিস প্রজেক্টাইল, আই উইল ডিসকাস লেটার। ওকে, তাহলে চতুর্থ অধ্যায়ে আসো। চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যায় কয়টা অংশ আছে একটু মনোযোগ দিয়ে শোনো। নিউটনীয় বলবিদ্যায় প্রথমেই তোমার ওই নিউটনের গতিসূত্র এবং তার প্রয়োগ, নিউটনের গতিসূত্র এবং তার প্রয়োগ, এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। যেমন তোমার আছে ওখানে প্রথমে তুমি লক্ষ্য করতে পারো রকেটের গতির সমীকরণ, রকেট কিভাবে চলে। তো রকেটের থেকে কোশ্চেন করলে অনেক সময় স্টুডেন্টের জন্য কঠিন হয়ে যায়। এছাড়া গতি এবং নিউটনের গতিসূত্র এ দুটো মিশিয়ে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। তো এরপরে আসে আমাদের জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক সম্পর্কেও তোমার ওই যে দেখো, জড়তার ভ্রামকে তোমার বিভিন্ন ধরনের বস্তুর জড়তার ভ্রামক আছে। তার মধ্যে দেখো তোমাদের জন্য 3-4টে ইম্পর্টেন্ট, অত বেশি তোমাদের জন্য না। তো প্রথমে একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে অক্ষ ঢুকলে তার জড়তার ভ্রামক, আবার ওই একই দণ্ডের প্রান্তবিন্দু দিয়ে যদি অক্ষ ঢুকে তাহলে তার জড়তার ভ্রামক। আর এই দণ্ডকে দিয়ে যদি আবার গলিয়ে বৃত্তাকার চাকতি তৈরি করা হয়, আর চাকতির এই তলের লম্বভাবে যদি অক্ষ ঢোকে, এই দুটো একত্রিত করে এই একটা উদ্দীপকের মধ্যে দুটোকে নিয়ে এসে তোমাকে কোশ্চেন দিতে পারে। তো সেজন্য তোমাকে এই জায়গার থেকে জড়তার ভ্রামক সম্পর্কে একটু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি বললাম, এখানে ফোকাসটা করলাম এইখানে যে একটা দণ্ড একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, সেই অক্ষটি হয় দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গেল, না হলে প্রান্তবিন্দু দিয়ে গেল। আর পরবর্তীতে ওই দণ্ডটিকে গলিয়ে, যদি এটা ধাতব দণ্ড হয়, এটাকে গলিয়ে একটা চাকতি তৈরি করলো একটা নির্দিষ্ট ব্যাসার্ধের, যার তোমার পৃষ্ঠের সাথে লম্বভাবে অক্ষ ঢুকলো এবং একই সমকৌণিক বেগে তাকে ঘোরালে কোনটার গতিশক্তি বেশি হবে, কোনটার জড়তার ভ্রামক কী হবে, তাদের মধ্যে রিলেশনটা কি, এ ধরনের। এছাড়া আরেকটা হলো ওই দণ্ডকে তৈরি করলো একটা নিরেট সিলিন্ডার অথবা একটা হলো সিলিন্ডার। একটা নিরেট সিলিন্ডারও তৈরি করতে পারে। এই সিলিন্ডারের অক্ষের মধ্য দিয়ে, সিলিন্ডারের অক্ষ তো তোমরা জানো নিশ্চয়ই, দুই প্রান্তের বৃত্তাকার ক্রস সেকশনের কেন্দ্র দিয়ে যেটা গিয়েছে রেখাটি। তো তাহলে ওই দণ্ডকে বৃত্ত বানায়ও কোশ্চেন দিতে পারে, ওই দণ্ডকে সিলিন্ডার বানিয়েও কোশ্চেন তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। এই জায়গার থেকে নিউটনীয় বলবিদ্যা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ক্রিয়েটিভ কোশ্চেন হওয়ার জন্য গেল তোমার। এটা তৃতীয় জায়গায়, তৃতীয় ক্ষেত্রে এখানে আসে যে স্থানটা, সেটা হলো তোমার কেন্দ্রমুখী বলের প্রয়োগ। কেন্দ্রমুখী বলের প্রয়োগ, সেক্ষেত্রে তুমি দেখো একটা বস্তুকে সুতায় বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরাতে পারো, সেখানে কেন্দ্রমুখী বলের একটা রাশিমালা আছে। সেই রাশিমালাটি হলো তোমার
এফ সমান এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। তো একটু লক্ষ্য করো, এগুলো আমি মুছে দিলাম। প্রথম স্পটটা কেন্দ্রমুখী বলে আসছি আমরা, কেন্দ্রমুখী বলের প্রয়োগ। তো আবার ওই একই বস্তুকে যদি তুমি উলম্ব তলে ঘোরাও, উলম্ব তলে, আগে ছিল অনুভূমিক তলে সুতায় বেঁধে ঘোরাচ্ছ, আর উলম্ব তলে এবার ঘোরাচ্ছ উলম্ব তলে। তো অনুভূমিক তলে যদি ঘোরাও তাহলে সব বিদ্যুতে টান সমান হয় সুতার, কিন্তু যদি তুমি উলম্ব তলে বৃত্তাকার পথে এই বস্তুটিকে ঘোরাও তাহলে দেখা যায় সেক্ষেত্রে টানের তারতম্য হয়, একই রকম টান হয় না, তাকে টানের ভিন্নতা দেখা দেয়। তো এই মনে করো সেই উলম্ব বৃত্তাকার পথ, উলম্ব বৃত্তাকার পথের কেন্দ্র। তো এইটা হলো সর্বনিম্ন বিন্দু, এইখানে টান সবচেয়ে বেশি হয় সুতার টান, আর এটা হলো সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন, এই সর্বনিম্ন বিন্দুতে টান সর্বাধিক হয়। এইখানে সুতার টান টি সমান হবে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, এম জি কস থিটা। এখানে থিটা সমান এই বিন্দুতে 0 ডিগ্রি, এরকম মনে করো এই কোণটা থিটা যদি হয়, এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এইখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এই পর্যন্ত থিটা ইকুয়াল টু, এই পজিশনে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এই পজিশনে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে তুমি যদি এই সাধারণ সমীকরণটা জানো, 0 বসালে এক বিন্দুতে টান পাবা। তাহলে তোমার বলা হলো যে মনে করো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হলো অনুভূমিক বৃত্তাকার পথে, সেক্ষেত্রে তুমি কত বল হবে, আর সেই বল দিয়ে ওই বস্তুটিকে তোমার উলম্ব তলে ঘোরানো যাবে কিনা, এ ধরনের একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না, আবার একটু রিপিট করে দিচ্ছি। একটা তুমি সুতায় বেঁধে একটা বস্তুকে অনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, ওই একই ব্যাসার্ধের বৃত্তাকার পথে তুমি আবার ওকে উলম্ব তলে ঘোরাচ্ছ, উলম্ব তলে। এই দুটোকে কোরিলেট করে বা সমন্বয় করে তোমাকে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া হতে পারে। গেল এখানকার। এরপরে কেন্দ্রমুখী বলের আরেকটা প্রয়োগ রয়ে গেছে, সেটা হলো রোড ব্যাংকিং। ব্যাংকিংটা কি? এখানে ক্রিয়েটিভ কোশ্চেনের তোমার রোড ব্যাংকিং এর উপর দিয়ে দেখবা টেস্ট পেপারে অনেক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন তোমরা দেখতে পাবা। বিভিন্ন কলেজের, বিভিন্ন বোর্ডের অনেক ক্রিয়েটিভ কোশ্চেন এই কেন্দ্রমুখী বলের থেকে এসেছে, সেগুলো একটু নিজেরা চেষ্টা করবা। এই অত্যন্ত সোজা এখানকার অঙ্ক এই রোড ব্যাংকিং এর। কিন্তু বিষয়টা হলো রোড ব্যাংকিং কেন করা হয়, একটা অনুধাবন কোশ্চেন তোমাদের আসতে পারে। রোড ব্যাংকিংটা কেন প্রয়োজন? অনেক আমরা জানি যে রোড ব্যাংকিং আছে, রোড ব্যাংকিং নিয়ে অঙ্কও করতে পারি, কিন্তু যখনই কোশ্চেনটা দেওয়া হয় রোড ব্যাংকিং কেন প্রয়োজন, ওটার উত্তর তোমরা আর পারো না। এটার উত্তরটা একটু দেখো। তো গেল, এর পরে যে অংশটা বাকি থাকে সে অংশটা হচ্ছে টর্ক এবং কৌণিক ভরবেগ। টর্ক এবং কৌণিক ভরবেগ। তো টর্ক এবং কৌণিক ভরবেগের উপর ভিত্তি করে তোমার বিভিন্ন কোশ্চেন আসতে পারে, দুটোকে একসাথ করে দিয়ে করতে পারে। তো টর্কের যেমন একটা টর্কের থেকে কি ধরনের, কেমন ধরনের কোশ্চেন তোমাকে দিতে পারে? একটা অবস্থান ভেক্টর দিয়ে দিল কোনো একটা বিন্দু, ধরো 3i প্লাস 2j প্লাস k, আর f দিয়ে দিল 4i মাইনাস j প্লাস 2k, এরকম একটা দুটো ভেক্টর তোমাকে দিয়ে দিল। বলল এদের দ্বারা সৃষ্ট এই বল দ্বারা সৃষ্ট টর্কের মান বের করো। টর্কের মানটা কত? একটা কোশ্চেন দিয়ে দিল 1 নম্বর, টর্কের মান কত। 2 নম্বর কোশ্চেনটা দিয়ে দিল এই বল দ্বারা সৃষ্ট কাজ কত, কাজ বের করো, কাজ W কত, বল দ্বারা সৃষ্ট কাজ। তারপর আবার 3 নম্বর বলল এখানে টর্ক দ্বারা সৃষ্ট কাজ এবং বল দ্বারা সৃষ্ট কাজের অনুপাত বের করো। টর্ক দ্বারা সৃষ্ট কাজ ও বল দ্বারা সৃষ্ট কাজ এর অনুপাত বের করো। ইত্যাদি বিভিন্ন ধরনের কোশ্চেন এই টর্ক দিয়ে দিতে পারে। আর দেখো এখানে যে সমস্ত অনুধাবন কোশ্চেন এখান থেকে হতে পারে, যেমন বলের ঘাত বল থেকে হতে পারে, ক্রিকেট বল ধরার সময় তোমার
ফিল্ডার তোমার হাত দুটি পেছনের দিকে টেনে নিয়ে আসে কেন? এটা একটা অনুধাবন কোশ্চেন। তারপর দেখো কৌণিক ভরবেগের সংরক্ষণ বিধির থেকে দিতে পারে যে গ্রহগুলো সূর্যের চারিদিকে যখন উপবৃত্তাকার পথে ঘোরে তখন যখনই সে সূর্যের নিকটবর্তী হয় তখন তাদের বেগ বেড়ে যায়। এটা কেন? এটা তুমি উত্তর করতে পারবা অবশ্যই ওই কৌণিক ভরবেগের সংরক্ষণ বিধি দিয়ে। আবার দেখো ওই একই ধরনের ব্যালে ড্যান্সাররা যখন নেচে যখন ঘোরে বিভিন্ন স্টেজ জুড়ে সে নাচতে নাচতে যখন এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে শুরু করে তখন সে তার বডি অ্যাক্সিসের উপর দাঁড়িয়ে সে হাত দুটি গুটিয়ে নিয়ে আসে, গুটিয়ে নিয়ে এসে সে ঘূর্ণন বাড়ায়। কেন এটা করে? সে হাত দুটো গুটিয়ে আনে কেন? ব্যালে ড্যান্সাররা ঘূর্ণনকালে তার হাত দুটো গুটিয়ে আনে কেন? এটাও কৌণিক ভরবেগের সংরক্ষণ বিধি দিয়ে তুমি উত্তর করতে পারবে। তো খেয়াল রাখবা, যদি তোমার অনুধাবন কোশ্চেনের যথার্থ প্রসঙ্গ উল্লেখ করে উত্তর দিতে পারো তাহলে তুমি সঠিক মার্ক পাবা। দেখো অনেকেই আন্দাজে লেখে, যে জানে না লিখতেই থাকে, কিন্তু এ ধরনের উত্তর নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তুমি নিজেকে খারাপ স্টুডেন্ট বলে খাতায় প্রতিপন্ন করে থাকো, ও যদি তুমি আন্দাজে পদার্থবিজ্ঞানের উত্তর লেখো, এটার থেকে বিরত থাকবে অবশ্যই। তো ঠিক প্রসঙ্গ উল্লেখ করে, যেমন আরো একটা এক্সাম্পল দিই, ওই ডাইভাররা যারা ডাইভ দেয় অ্যাথলেটিক্সে, তোমরা ওই ইয়েতে দেখবা, অলিম্পিকে দেখবা যে একটা স্টেজের উপরে সে জাম্প করতে করতে উপরে লাফ দিয়ে উঠে নিজের বডিকে গোল করে নিয়ে ঘুরতে থাকে। তো ওই যখন সে ডাইভ দেয় তখন তার বডিকে সে গোলাকৃতি তৈরি করে কেন? এ ধরনের কোশ্চেন সব তুমি উত্তর পাবা। এই তিনটে ক্ষেত্রে বললাম যে গ্রহগুলো যখন সূর্যের নিকটবর্তী হয় তখন তাদের বেগ বৃদ্ধি পায় কেন? এটা উত্তর পাবা কোথার থেকে? কৌণিক ভরবেগের সংরক্ষণ বিধি থেকে। তারপর দুয়ে বললাম যে ব্যালে ড্যান্সাররা যখন নাচে তখন আবার সে ঘোরেও, সেই ঘূর্ণনকালে তার হাত দুটি গুটিয়ে আনে কেন? এটাও কৌণিক ভরবেগের সংরক্ষণ বিধি থেকে তুমি উত্তর দিতে পারবে। আরেকটা ওই যে ডাইভ যারা দেয় তখন ডাইভ দেওয়ার সময় তার শরীরকে সে বর্তুলাকার বা গোলাকৃতি তৈরি করে কেন? এটাও তুমি ওই কৌণিক ভরবেগের সংরক্ষণ বিধি থেকে উত্তর দিতে পারবে। গেল। এই চতুর্থ অধ্যায়ের এই কয়েকটা পয়েন্ট ছিল তোমার ক্রিয়েটিভ কোশ্চেন করার জন্য। প্রথম পয়েন্টটা আমি বলেছি ওই যে রকেটের গতির থেকে, রকেটের গতি আর নিউটনের গতিসূত্রের প্রয়োগ। তো রকেটের গতি নিউটনের গতিসূত্রের একটা প্রয়োগ। দ্বিতীয়টা হলো তোমার বলেছিলাম জড়তার ভ্রামক থেকে, বিভিন্ন টাইপের জড়তার ভ্রামক তুমি দেখেছো, ওই বিভিন্ন টাইপের বস্তুর এই জড়তার ভ্রামকগুলোর থেকে সমন্বয় করে কোশ্চেন দিতে পারে। তৃতীয়টা বলেছিলাম তোমাদেরকে ওই কেন্দ্রমুখী বলের উপর ভিত্তি করে কোশ্চেন। তারপর চতুর্থটা বলেছি টর্ক এবং কৌণিক ভরবেগের উপর ভিত্তি, চতুর্থ গেল। পঞ্চম অংশটা হলো, আরো একটা অংশ বাকি আছে আমাদের, সেটা হলো সংঘর্ষ। তোমাদের মনে আছে কিনা আমাদের এখানে সংঘর্ষ অংশটুকু আবার টপিকটাও আছে সংঘর্ষ আছে শুধু একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তো একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ পড়ার সাথে তোমাদের প্রতি একটু নির্দেশ থাকবে, তোমরা দ্বিমাত্রিকেরও দুই একটা অঙ্ক করবা। বাই চান্স তোমার দ্বিমাত্রিক সংঘর্ষের কথাও উল্লেখ করতে পারে পরীক্ষায়, সেই জন্য সংঘর্ষটা একটু দেখবা। পরবর্তী সেশনে যদি পারি সংঘর্ষ নিয়ে একটু আলোচনা করে দেব। তো এইভাবেই তোমরা প্রস্তুতি নিতে থাকো, ভালো করতে থাকো। আমি চতুর্থ অধ্যায় পর্যন্ত গেলাম, তারপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এগুলো সম্পর্কেও তোমাদের আইডিয়া দিয়ে দেব যতটুকু সম্ভব। এক ঘন্টা পরে আবার আরেক ঘন্টার সেশন তোমাদের জন্য শুরু হবে। তোমাদের বিভিন্ন কোশ্চেন থাকতে পারে, এতটুকু সময়ের মধ্যে সবার কোশ্চেনের উত্তর দিতে পারবো না, যতটুকু পারি চেষ্টা করব তোমাদের সাহস বাড়াতে, মনোবল বৃদ্ধি করতে। তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।